প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, কলকাতায় সংসদ সদস্য খুন, তৃতীয় চেষ্টায় হত্যা, লাশ পাওয়া যায়নি 13 দিনেও। চরমপন্থী সংগঠন থেকে আওয়ামী লীগের শিমুল ভূঁইয়ার পরিবার। অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নগামী। সমকালের শিরোনাম, প্রবল শক্তিতে ধেয়ে আসছে রিমাল, বাড়িধারায় শাহিনের আরেক জলসাঘর, কলকাতার খালে জাল ফেলেও মেলেনি লাশ। কালের কণ্ঠের শিরোনাম, শিল্পোৎপাদনে সর্বনিম্ন প্রবৃদ্ধি, ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, স্বর্ণ চোরাচালান নিয়ে সীমান্তে খুনোখুনি, বিচার হয়নি একটি ঘটনারও। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, তলানিতে শিল্প উৎপাদন, ভারতে খুন এমপি আনার, হত্যার কারণ এখনো অজানা, অস্ত্র চোরাকার বারুদ বন্ধ করেছি মাননীয় প্রধানমন্ত্রী। খবরের কাগজের শিরোনাম, জাল ফেলেও মিলছে না দেহাংশ, ধেয়ে আসছে রেমাল, উপকূল জুড়ে আতঙ্ক। আজকের পত্রিকার শিরোনাম, লাশের খোঁজ ডিবির কাছে, রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল, আজিমকে নিয়ে এবার পার্লামেন্টে জটিলতা। মানব জমিনের শিরোনাম, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, মাফিয়া সিন্ডিকেটের দ্বন্দ্বের বলি আনার হত্যা, শিলাস্তিকে বলা হয়েছিল ভিআইপিকে সঙ্গ দিতে হবে। দেশ রূপান্তরের শিরোনাম, ওরা 17 জন বিসিএস বাণিজ্য ক্যাডার, খুনের আগেই খুনিদের হাতে 2.5 কোটি টাকা। যায় দিনের শিরোনাম, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, প্রবল ঘূর্ণিঝড়ে রেমাল, আজ সন্ধ্যার পর আঘাত হানবে উপকূলে। শিরোনাম শুনলেন ইশতিয়াক। গত কয়েকদিন ধরে একই কথা, একই আলোচনা আমরা করছি এবং এটার কোনো কুল কিনারা তো পাওয়া যাচ্ছেই না, বরঞ্চ রহস্য ঘনীভূত হচ্ছে। তৃতীয় চেষ্টায় হত্যা, লাশ পাওয়া যায়নি 13 দিনে, প্রথম আলোর শিরোনাম। বাড়িধারায় শাহিনের আরেক জলসাঘর, কলকাতার জাল ফেলেও মেলেনি লাশ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, হত্যার কারণ এখনো অজানা। কিন্তু নানামুখী সংবাদ ছাপা হচ্ছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও যে বিষয়গুলো বলা হচ্ছে আগাম, আমি একটু জাস্ট জানার জন্য, এটাও একেবারে না হয় বলাটা কতটুকু কি পরিবেশ মনে হয়? আপনি ঠিকই বলেছেন। দেখেন, আমাদের তো যা শুনতে হচ্ছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলছে যেটা, সেটা আমরা শুনছি। এটা অনেকটা স্টোরি টেলিংয়ের মতন হচ্ছে, নানা কাহিনী বলা হচ্ছে। বাট বাস্তবতা হলো যে খুনটা হয়েছে ভারতে এবং সেখানকার পুলিশের দিক থেকে কিন্তু তেমন কোনো তথ্য আসছে না, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, এমনকি জাল ফেলে লাশের কোনো টুকরোও পাওয়া যাচ্ছে না। অত্যন্ত নির্মম, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা যদি একটু পেছনে ফিরে যাই, তাহলে এই লোকটির জীবন, আমার নিজের জায়গা থেকে, আমি 96-97 সালে যখন সর্বহারাদের উপরে রিপোর্ট করতে দক্ষিণ বাংলায় গিয়েছিলাম, তখন এই আনারের নাম আমি শুনেছিলাম। তখনই যে সে একটা সিন্ডিকেট মেনটেন করে এবং তার সাথে আরও লোকজন আছে। ঝিনাইদহে বিশেষ করে আমাকে সেখানকার স্থানীয় যুবকরা বলেছে যে তাদের গডফাদার হলো আনার। এবং তখন হরিণাকুণ্ডু, আমি কোটচাঁদপুর এলাকা নিজে ঘুরেছি, নিজে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহের চেষ্টা করেছি, এই নামটা এসছে। আমি খুবই বিস্ময়ের সাথে দেখেছি যে লোকটার উত্থান। লোকটা যখন আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে উঠে আসলো, প্রথমে জাতীয় পার্টি করলো, বিএনপি করলো, তারপরে 2008 সালের পর থেকে আওয়ামী লীগ আসলো। 2007 সালে তার নামে ইন্টারপোলের রেড নোটিশ ছিল, 21টি মামলা ছিল, এর মধ্যে হত্যা মামলাও ছিল, চোরাচালান সিন্ডিকেটের মামলা তো ছিলই। তো এরকম একটা লোক রাজনীতিতে ঢুকেছে বলে স্বাভাবিক কারণে তার শত্রু থাকাটা খুব স্বাভাবিক। তিনি যে ধরনের ব্যবসা করেন, এবং দেখেন একটা লাল পাসপোর্টধারী ব্যক্তি, তিনি গিয়ে উঠেছেন কোথায়? আরেকজন ব্যবসায়ীর বাড়িতে, যিনি নিজেও স্বর্ণ ব্যবসায়ী। অর্থাৎ ওই সিন্ডিকেটটা উনি মেনটেন করেন 2 অঞ্চলেই, ভারত বাংলাদেশ 2 অঞ্চলে। এবং তাকে যারা হত্যা করেছে তার অত্যন্ত ঘনিষ্ঠতার, একসময় তাদের সাথেই চলাফেরা করেছে। কোনো একটা কিছুতে বিরোধ হওয়ার পর তারা বিশ্বস্ত, একেবারে বিশ্বস্ত, যাদেরকে দেখলে, এবং তাকে যে ট্র্যাপ করা হয়েছে একটি মেয়ে দিয়ে, একমাত্র তো পরিচিত জনরাই ট্র্যাপটা করতে পারে, অন্য কেউ তো আর করতে পারবে না, এটা সেইভাবেই করা হয়েছে।
যাকে প্রধান খুনি বলা হচ্ছে শিমুল ভুইয়া আমানুল্লাহ নাম নিয়ে, তিনি কিন্তু শামসুর রহমান কেবল হত্যাকারী। 2000 সালের ঘটনা আপনার মনে থাকবার কথা, অথচ তিনি দিব্যি এদেশে আছেন, সে হত্যার কোনো বিচার হয়নি। এই যে বিচারহীনতা, সেগুলোই কিন্তু তাকে আরেকটা কাজে উৎসাহিত করেছে। শিমুল ভুইয়ার স্ত্রীকে বলা হচ্ছে তিনি জেলা পরিষদের সদস্য, তার অর্থ হলো সরকার, শুধু তো না, তার পরিবার বোধহয় আরো অনেকে জনপ্রতিনিধি, অর্থাৎ তারা এখন শাসক দল করে। একসময় এই দল করতো না, কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি করতো। তো এই সব কিছু মিলিয়ে পুরো জিনিসটা এখন পর্যন্ত, আপনি খুব ঠিক বলেছেন যে আমরা তো এক প্রকারের গল্প শুনছি, যতক্ষণ পর্যন্ত না আপনি একেবারে আসল জায়গায় হাত দিতে পারছেন যে লাশ পাওয়া গেল, কারা খুন করলো, এদেরকে ধরা হচ্ছে, সন্দেহ প্রকাশ করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ থেকে আসলে একটা বড় রিভিলেশন, মানে তথ্য উদ্ঘাটন না হলে এর কোনো কুলকিনারা করা যাচ্ছে না। কিন্তু রাজনীতির জন্য শিক্ষা, পাড়ায় পাড়ায়, জনপদে জনপদে, জেলায় জেলায় চিহ্নিত সমাজ বিরোধীরা যখন রাজনীতিতে ঢোকে, তার পরিণাম কি হয় সেটাই। যদিও ওবায়দুল কাদের বলেছেন তিনি জনপ্রিয় ছিলেন, জনপ্রিয়তা এই জায়গায় হয়তো একটা বিতর্ক হতেই পারে যে আপনার ডাকাতও তো জনপ্রিয় হয়, একজন ডাকাত না। কিন্তু গত যে 3টা নির্বাচন, 2014 থেকে এই পর্যন্ত যে 3টে নির্বাচন হয়েছে, এইটার ভিত্তিতে তো কাউকে জনপ্রিয় বলা যায় না। 14তে কোনো নির্বাচন হয় নাই, 2018তে যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে অস্বস্তি হয়েছে, এবারে নির্বাচনও বিএনপি যায় নাই, ফলে এই 3 নির্বাচন নিয়ে তাকে জনপ্রিয়তা যাচাই করা যাবে না। তারপরেও একটা কথা বলি, আমি সীমান্তে কাজ করতে গিয়ে দেখেছি যারা সীমান্তে চোরাচালানের কাজ করে তাদের নেটওয়ার্ক বিশাল বড়, তারা প্রচুর লোককে এমপ্লয় করে, তাদের কাজের মানে জনপ্রিয়তাটা ওখান থেকে শুরু, ওখান থেকে তার হয়ে কাজ করে অনেক মানুষ। ইত্তেফাকে আবুল খায়েরের একটা রিপোর্ট আছে আজকে, এটা একেবারে আলোচনার সাথে সংযুক্ত করা যায় যে স্বর্ণ চোরাচালান নিয়ে সীমান্তে খুনোখুনি, এই রিপোর্টে যেটা বলা হচ্ছে বিচার হয়নি একটি ঘটনা। বিচার হয় না বাংলাদেশে, হত্যাকাণ্ডের বিচার আপনি পাবেন না। এই যে এখন কথা বলা হচ্ছে, নানা ধরনের যুক্তি দেখানো হচ্ছে, তথ্য, কিছুদিন পরে এটা থেমে যাবে, অন্য কোনো একটা বড় ঘটনা আসবে, তখন এইটার বেদনা অনেক দূর চলে যাবে। এটা আপনার দেখবেন যে ধুলায় ধূসরিত হয়ে গেছে সমস্ত তদন্ত, কোথাও কোনো বিচার নাই, কিছু নাই। হত্যাকাণ্ডের বিচার হয় না, চোরাচালানের বিচার, সাংবাদিক হত্যার বিচার হয় না। একটা দুইটা বড় ঘটনা ঘটলে হয়তো কেন্দ্রে তাও দু একটা বিচার আমরা দেখতে পাই, কিন্তু বিচার না হওয়ার কারণে, এবং বিচার না হওয়াটাই ওখানকার বিচার, সিস্টেমটাই গড়ে উঠেছে এইভাবে। না তো এগুলো মানে বাংলাদেশ একটা ছোট দেশ, ভারতের সাথে বিশাল একটা বর্ডার আছে, এগুলো সত্য, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতাও তো বড়। এই চোরাচালানের নেটওয়ার্ক নির্বিঘ্নে চলে কেমন করে? চলে কারণ ক্ষমতার সাথে যোগাযোগ আছে, তিনি রাজনীতি করেন, এমপি হয়েছেন। জনপ্রতিনিধি হয়ে যদি স্বর্ণ চোরাচালান ব্যবসার সাথে যোগাযোগ থাকে, তাহলে এটা নেটওয়ার্ক তো আপনি সহজে কিছু করতে পারবেন না। আপনি এমনকি এখানে আইনশৃঙ্খলা জড়িত ঘটনা ঘটলেও আপনার কিছু করার থাকবে না। ইশতিয়াক, একটা ছোট্ট বিষয় একটু জানতে চাই, এই যে এই ঘটনার পরে হানি ট্র্যাপ নামে একটা শব্দ শুরু হলো, হানি ট্র্যাপটা আসলে কি? হানি ট্র্যাপটা অনেক আগে থেকে এই ক্রিমিনাল জগতে পরিচিত। সেটা হলো কাউকে যদি আপনার মারতে হয়, তাকে ট্র্যাপে ফেলতে হয়, ড্রিঙ্কস মানে মদ এবং নারী মধুর, তখন তাকে যেটা করা হয়, তার সাথে অতি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলা হয়, ছবি তুলে তাকে ট্র্যাপ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ট্র্যাপ করে টাকা আদায় করা হয়, হত্যাকাণ্ড কিন্তু ঘটে না হানি ট্র্যাপের ক্ষেত্রে। এখানেও সেটাই লক্ষ্য ছিল, কিন্তু অতিমাত্রায় যেটা বলা হচ্ছে যে অতিমাত্রায় চেতনানাশক দেওয়ার পরে আর বেঁচে ওঠেন নাই, তখন লাশ টুকরা টুকরা করা। এখানে কি ওই কাজে শিলাস্তি রহমানকে ব্যবহার করা হয়েছে, এবং শিলাস্তিকে বলা হয়েছে একজন ভিআইপিকে সঙ্গ দিতে হবে। এই মেয়েটি শাহিনের বন্ধু, যে আমেরিকায় থাকে, ঢাকায় আসলে পরে তারা একসাথে আদালতে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করলেন। আবার সে তো কাঁদতেই পারে নিজের জীবনের। কালকে তো গতকাল প্রথম আলোতে একটা রিপোর্টও হয়েছে তার পরিবার সম্পর্কে, বেশ মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। হ্যাঁ, দেখলাম তার দাদা না নানা বোধহয় এরকম বলছেন যে ওর যদি অপরাধী হয় ওর চূড়ান্ত শাস্তি। কিন্তু পুরো পরিবারটা বোঝা গেল যে সচ্ছল পরিবার। তো এই পরিবারের মেয়ে এখানে চলে গেল, এরকম একটা লাইন বেছে নিল। এটা আমি অনেক তরুণ ছেলে পেলেদেরকেও বলি, আমি যে শিক্ষকতা করি, যে বিরাট বড় লোকের সাথে বন্ধুত্ব করবা, কিন্তু বুঝতে চেষ্টা করবা লোকটার অর্জিত টাকার উৎস কি। সেটাই। কর নিয়ে আজকে ওয়াহিদুল মাহমুদের একটা বক্তব্য ছাপা হয়েছে যে কর দেন না 80% বিত্তবান মানুষ। এই যে বিত্তবান মানুষরা কর দেন না, কর না দেওয়ার যে সংস্কৃতিটা এখনো বিদ্যমান, রাষ্ট্র তো চলতে হবে কর না দিলে। আমাদের রাষ্ট্রের কর ব্যবস্থা ভয়ঙ্কর রকমের নিবর্তনমূলক, সাধারণ মানুষের জন্য নির্যাতনমূলক, ভয়ের না সিস্টেমটা। আমার এখানে পরোক্ষ কর নির্ভর আমি, অর্থাৎ আপনি জানতেই পারছেন না, আপনার পকেট থেকে ট্যাক্স নিয়ে নিচ্ছে সরকার।
পৃথিবীর সব দেশে হলো প্রত্যক্ষ কর, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স হলো নাম্বার 1 এরিয়া, কিন্তু আমার এখানে ডাইরেক্ট ট্যাক্স আসছে না। 18 কোটি মানুষের দেশে 18 লক্ষ লোক ট্যাক্স দেয় না। তার মধ্যে বড় লোক যারা আছে তারা আর রাস্তার ফকির একই ট্যাক্স দেয়। এটা কিনতে যেই টাকা লাগে 15% ভ্যাট, রিক্সাওয়ালা 15% দেয়, সালমানে ব্রহ্মণও 15% দেয়। এখানে কোনো বিভেদ নেই, এটা কিন্তু বৈষম্যমূলক। অথচ বড় লোকের উপরে এটি কর, সম্পদ কর ধার্য করার কথা। তারা যেটা করছে, তারা তাদের কোম্পানির নামে, অন্য নামে, নামে বেনামে তাদের সমস্ত সম্পদগুলোকে চড়িয়ে চিটিয়ে রেখেছে, বলে তাদের কাছ থেকে কোনো কর আদায় হচ্ছে না। বাংলাদেশের অর্থনীতিতে ট্যাক্স জিডিপি রেশিও কম, এবং এত কম যে দক্ষিণ এশিয়া সর্বনিম্নে, ভুটানেরও নিচে আমরা। এই বড় লোকরা ট্যাক্স দেয় না বলেই। তাদের কাছ থেকে যদি সম্পদ কর আদায় করা যেত, তাহলে আজকে সরকারের হাতে এত নগদ টাকার মানে থাকতো না। মানুষের কাছে জনশ্রুতি আছে যে ব্যাংকে ডলারের সংকট, কিন্তু কত ব্যক্তির বাসায় কত ডলার আছে। সুতরাং এই যে জনশ্রুতিগুলো উঠে, এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ বাংলাদেশের একজন অত্যন্ত সুনামখ্যাত অর্থনীতিবিদ, যিনি দেশে বিদেশে কাজ করেছেন সুনামের সাথে, তার এই বক্তব্যকে অত্যন্ত যুক্তিসঙ্গত বলেই মনে হয়। কিন্তু আমাদের কর প্রথার তো কোনো রিফর্ম নাই। আমাদের এই যে আমলারা কোটি কোটি টাকা নিয়ে বের হন সরকারি চাকরি থেকে, বেনজির আহমেদের যে বিরাট কাহিনী, আমরা উনি সেরা করদাতা হয়েছেন, কিভাবে হয়েছেন, আর যেটুকু দিয়েছেন এটাই কি সব, আরও কি রয়ে গেছে? আমরা জানি তো কীভাবে কর ফাঁকি দেওয়া হয়। এই যে নির্বাচনের হলফনামাগুলো দেখেন আপনি, কি পরিমাণের সম্পদ, এটা মনে হয় একটা ফাজলামি আর কি, একটা ফাজলামো। এবং দেখাচ্ছে যে একজন বিশাল প্রার্থী দেখলাম, তিনি বাংলাদেশের সেরা বড় লোকদের একজন, তার নিজের কোনো গাড়ি নেই। বিশ্বাসযোগ্য এগুলো? এইভাবে করগুলো ফাঁকি দেওয়া হয়। তার নাকি কোনো বাড়ি নেই, কারণ বাড়িটা স্ত্রীর নামে, সুতরাং তার বাড়ি নেই। তার কোনো গাড়ি নেই, কারণ গাড়িটা স্ত্রীর নামে, আমার নামে তো না, আমার নামে না, সুতরাং তাকে কোনো কর দিতে হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একসময় ঘূর্ণিঝড় বা এই আতঙ্কটা একসময় এমন ছিল যে আমরা খুবই ভয় পেতাম আর কি। রেমাল নামে একটা নতুন ঘূর্ণিঝড় আসন্ন, মনে করা হচ্ছে রাতে আঘাত হানবে। তো পরিস্থিতি মনে হয় তো ভালোই না। আমাদের এখন যেটা সক্ষমতা দাঁড়িয়ে গেছে, ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি, মানুষকে সরিয়ে নেওয়া, এগুলো তো আমাদের সক্ষমতা একটা দাঁড়িয়েছে, এবং এটা বলাই হয় বাংলাদেশ এখন একটা রোল মডেল হয়েছে। কিন্তু আঘাতটা তো হানবে দরিদ্র এলাকায়, বলে স্বাভাবিক কারণে ক্ষয়ক্ষতি হবে, আমাদের সুন্দরবনের ক্ষতি হবে, এবং ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজ এবং এই মানুষগুলোর পুনর্বাসনটা খুব জরুরি। ঘূর্ণিঝড়টাকে মোকাবেলা করার জন্য সরকারের যে প্রস্তুতি আছে সেটা খুবই ভালো। সাথে কিন্তু বেসরকারি সংস্থাগুলো, রেড ক্রস, রেড ক্রিসেন্ট, এরাও যোগাযোগ মানে সতর্ক অবস্থায় আছে। এইটা একটা খুবই ভালো যে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা দারুণ ভূমিকা পালন করে, এবং এটা দাঁড়িয়ে গেছে, অনেক দিনের প্র্যাকটিস, এটা দাঁড়িয়ে গেছে। সেই জন্য হয়তো জানমালের ক্ষতি কম হবে, মানুষকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু সম্পদের ক্ষতি তো হবেই। সেটাই হয়তো পরবর্তীতে পুনর্বাসনের কথা ভাবতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে ঢাকাবাসীর সুন্দর জীবনের জন্য কাজ করা হচ্ছে, এবং 4টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করে সূচনা ঘোষণা করেছেন। তো এই যে ঢাকাবাসী, ঢাকা নিয়ে তো আমাদের অনেক সংকট, পানি, জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, বাড়ি মানে আকাশচুম্বী বাড়ি। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য তো নিশ্চয়ই আশাবাদী হই নাকি? প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু সত্য কথা তো হলো ঢাকা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শহরগুলোর একটা হিসেবে বিবেচিত হয় গ্লোবাল লিভেবল ইন্ডেক্সে, মানে বাসযোগ্যতার জায়গা থেকে দেখলে সবচেয়ে নিচের সারিতে অবস্থান করছে। ঢাকার পানি নিষ্কাশন থেকে শুরু করে যানজট, এগুলো ভয়ঙ্কর রকমের আছে। এ থেকে আমরা কোনো মুক্তি পাচ্ছি না। অনেক কাজ করছে সরকার, নিঃসন্দেহে অনেক কাজ করছে, কিন্তু এই যে যানবাহনগুলোর চেহারার দিকে তাকানো যায়, এটা কি কোনো সুখ দেয় আপনাকে রাস্তায় এই ধরনের যানবাহন দেখলে পরে? এবং এই যে পরিবহন মাফিয়ারা যে পুরা শহরটাকে একটা জঞ্জালে পরিণত করেছে। যেমন ধরেন আপনার সাথে আমি একটা ছোট্ট আলোচনা করতে চাই। এই যে আমাদের অফিসের চ্যানেলের সামনেই যে রাস্তার দুই পাশে ষাঁড় ধরে একটা না, দুইটা না, 3টা করে গাড়িও রাস্তার মধ্যে থাকে, মানে এইটা কেন? মানে এই আইনটা বা এর বিরুদ্ধে বা এ ব্যাপারে কি কারো কোনো নজরদারি থাকবে না? নাই, আছে, সবাই জানে এরা মাফিয়া, এবং এদের প্রতি ক্ষমতা কাঠামোর প্রশ্রয়, ক্ষমতা কেন্দ্র থেকে প্রশ্রয়। এরা নাকি কোনো এককালে জ্বালাও পোড়ার মধ্যে বিরাট ভূমিকা রেখেছিল। সুতরাং এদের এখন সমগ্র জাতিকে অবদান স্বীকার করতে হবে। এখন এদের সমগ্র জাতিকে যন্ত্রণা দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এটাই হলো রাষ্ট্রের এখনকার দর্শন, এবং সেটাই করছে তারা। তাদের জন্য সমস্ত আইন শিথিল করা হচ্ছে,
সড়কে যে পরিমাণ মানে নৈরাজ্য, বেপরোয়া চলাচল, এটা আপনি চিন্তা করতে পারেন। এবং এরা কিন্তু এটা করে কারণ জানে যে তাদের কোনো বিচার হবে না, তাদেরকে কিছু করা হবে না। সুতরাং ঢাকাকে সুন্দর করতে হলে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু প্রথম কাজ গণপরিবহন ব্যবস্থা যদি শৃঙ্খলায় আনা না যায়। মেট্রো রেল দেখেন অনেক সুন্দর একটা ব্যবস্থা, সবাই প্রশংসা করছে। মেট্রো রেলের কারণে উত্তরাবাসী, মিরপুরবাসীর উপকার হচ্ছে। আমি মনে করি এখনও একটু নজর দেওয়া উচিত বাসগুলোর দিকে। এত বাস চলতে পারে না, অনেক বাস, কিন্তু মানুষের জন্য কোনো বাস নেই, আপনি উঠতে পারবেন না কিন্তু বাসে। এখানে ফ্র্যাঞ্চাইজ সিস্টেম, যেটা সাবেক মেয়র আনিসুল হক করতে চেয়েছিলেন, সেটাকে করা গেল না। সার্কুলার বাস সিস্টেম করা গেল না, সবখানে এই খান সেনারা বাধা দিয়েছে। সুতরাং আপনি তো এখানে পরিবহন খান সেনাদের কারণে। আনিসুল হকের কথা তুললেন, আপনার এই তেজগাঁয় যে রাস্তাটা আনিসুল হক উদ্ধার করলেন, আবার দখল, এখন আপনি যাবেন আবার সেই আগের মতো সেই রাস্তাটা দখল হয়ে আপনার এই চ্যানেলে থেকে সামান্য ধরে ময়মনসিংহ টাঙ্গাইল বাস স্ট্যান্ড, এটা কোনো একটা শহরের ভিতরে একটা দৃশ্য হতে পারে। পুরো রাস্তা দখল করেছে শুধু বাস আর বাস। একটা তো আপনি 3 লেনের কথা বললেনই, পুরো রাস্তাটা দখল করেছে। এবং ঢাকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, ফলে পুরো ঢাকাকে বিচ্ছিন্ন করে রাখছে মহাখালীর সাথে সেন্টার ঢাকাকে। আপনি দেখবেন সাইদাবাদে একই চিহ্ন। বাস স্টপগুলো কেন এখানে থাকবে, বাস স্ট্যান্ডগুলোর জায়গা কোথায় হবে, সেটা সরকারকে একটু চিন্তা ভাবনা করা দরকার। মানুষকে শাস্তি দিতে হলে মানুষকে আপনি অনেক কিছু দিতে পারবেন, সুন্দর বাড়ি দিতে পারবেন, সুন্দর রাস্তা দিতে পারবেন, মানুষকে গতি দিতে হবে। ঢাকা শহরে কোনো গতি নেই, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম গতির শহর ঢাকা। এই শহর সুন্দর হবে না যত চেষ্টাই করেন। বরঞ্চ অনেকেই বলে যে যেভাবে যানজট হয় তাতে হেঁটে যাওয়াই অনেক, হেঁটে যাওয়া। ঢাকার গতি বাড়াতে না পারলে ঢাকা কোনোদিন সুন্দর হবে না। এই যে গতির কথা বললেন, এখানে যে শ্রমঘণ্টা, কর্মঘণ্টা যত কর্মঘণ্টা, জিডিপির কত ক্ষতি হচ্ছে এখানে এদের কারণে, কেউ বিচার করছে না, হিসাব করছে না। ডেঙ্গু নিয়ে কি অবস্থা? আমরা ব্যর্থ হয়েছি। সামনের বর্ষাকাল আসছে, আমরা তো মহা আতঙ্কে আছি এবং এবার ভয়ঙ্কর হবে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই বলছেন। 2টা মেয়র 2 পাশে আছে, এত আয়োজন, কিন্তু কিছু করতে পারলো না ডেঙ্গুর জন্য। অথচ কলকাতা একটা সাধারণ, আমাদের একটা প্রাদেশিক রাজধানী, কেন্দ্রীয় রাজধানী না, তারা পেরেছে। কলকাতা যদি পারে, ঢাকায় পারে না, এটা আপনাকে বিশ্বাস করতে হয়। অর্থাৎ না পারার সমস্ত আয়োজন আছে, পারার আয়োজনটা নাই। আমার যে কাউন্সিলরগুলো আছে, যারা ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সাথে সংযুক্ত, তারা কিছু করে, তাদেরকে খুঁজে। আপনি আপনার কাউন্সিলরকে চেনেন না? আমি কলকাতা শহরে কাউন্সিলররা মূল ভূমিকাটা পালন করে, মানুষের সাথে তাদের সরাসরি যোগাযোগ। আমাদের কাউন্সিলরদের মূল কাজ হলো ব্যবসা বাণিজ্য করা, চাঁদাবাজি করা, এই করা, সে করা। কিশোর গ্যাংয়ের সাথেও তাদের নাম আসে। তারা কি করে এগুলোর দিকে নজর দিবে? হয়তো 2-1 দেয়, হয়তো দেয় না, আমরা জানি না। কিন্তু কাউন্সিলরদেরকে ডেঙ্গুর ব্যাপারে যদি একেবারে প্রান্তিক পর্যায়ে অ্যাক্টিভ করা না যায়, শুধু মেয়ররা র্যালি করে বিভিন্ন ধরনের গেঞ্জি পরে রাস্তায় নেমে এটা দেওয়া সম্ভব। এটা তো এক ধরনের লোক দেখানো, এটা প্রচার, এটা শুধুই প্রচার, আত্মপ্রচারণায় বিভোর জাতি। কি করে সম্ভব হবে এটা? এই যে কিশোর গ্যাংয়ের কথা বললেন আপনি, গত কয়েকদিন আগে, ওই যে একটু আগে আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের এখানে হঠাৎ করে একটা সংবাদ উঠে আবার আরেকটা সংবাদে ধাক্কা দিয়ে সংবাদটাকে তাড়িয়ে দেয়। তো গত কয়েকদিন ধরে, বেশের সপ্তাহখানেক আগে কিশোর গ্যাং নিয়ে অনেক আলোচনা হলো, আবার দেখি কিশোর গ্যাং নিয়ে কোনো আলোচনাই। আদৌ কি কিশোর গ্যাং দমন হলো বা দমছে বা কি দাঁড়ালো? আবার একটা হত্যাকাণ্ড হবে, করবে ওরা, একটা অপকর্ম করবে, তখন দেখবেন আলোচনায় আসবে। কিশোর গ্যাং দমাতে পারছে না, কারণ এই গ্যাংয়ের পিছনে বড়দের একটা সাপোর্ট আছে এবং এখানে আবারও সেই ক্ষমতা কাঠামো। এরা বাড়ি দখল করা, জমি দখল করা, মানুষের দোকান থেকে চাঁদাবাজি করা, এদেরকে ব্যবহার করছে কিশোরদেরকে। এবং গ্যাংয়ের দেখবে নেতাদের বয়স কিন্তু 25, 30, 35, ওরা কিশোর, নেতাদের বয়স ব্যবহার করছে কিশোরদেরকে। এবং এখানে মাদকের ব্যবসা আছে, এখানে চাঁদাবাজির ব্যবসা আছে, জমি দখলের ব্যবসা আছে, বাড়ি দখলের ব্যবসা আছে। এটা করতে গিয়ে অন্য সমস্ত আকামগুলো হচ্ছে। কোথাও হয়তো ইপটিজিং হচ্ছে, কোথাও হয়তো আরেকজন ভালো ছাত্রকে হত্যা করে ফেলা হচ্ছে, নিজেদের মধ্যে কোনাকুনি হচ্ছে। একটা রাষ্ট্র 53-54 বছর হতে চলল, একটা রাষ্ট্র সাধারণ একটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা কিশোর গ্যাং এটা দমন করতে পারে না। এরপরে কি আর, এবং এটা বলা হয় যে অমুক অমুক জায়গায় এতটি কিশোর গ্যাং আছে, হ্যাঁ এতটি কিশোর। তারপরে এই রাষ্ট্রের সক্ষমতা কোথায় দাঁড়িয়েছে আমাকে বলেন তো? আমরা কিসের সক্ষমতার উন্নয়নের উচ্চারণ করি? আমাদের জন্য তো এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। ইস্তিয়াক, আর কয়েকদিন পরে, 6-7 দিন পরেই বিশ্বকাপ শুরু হচ্ছে, মূল পর্বটা। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে হার হলো এবং তারপরের যে খেলাটা, গতকাল যে খেলাটা হলো, তো সব কিছু মিলে গতকালের খেলাটাকেই মনে হয়, কখনো কখনো মনে হয় এটাই তো বাংলাদেশ, এটাই তো হওয়ার কথা। কি মনে হয় কি করবে? দেখেন, খেলায় হার জিত থাকে, কিন্তু বাংলাদেশ প্রথম 2টা খেলা যেভাবে হেরেছে, মনে হয় না যে তারা খেলতে চেয়েছে। কোনো কমিটমেন্ট নাই,
মানসিকতা নাই, টিম স্পিরিট নাই। গতকাল জিতেছে, কিন্তু বাংলাদেশ দলের ভেতরে যে সংহতির অভাব আছে, এই দলটার ভিতরে যে টিম স্পিরিট নাই, এখানে যে খেলোয়াড় দ্বন্দ্ব রয়ে গেছে, ক্রিকেটিং কালচারটাই তো নাই। এই দলের ভিতরে ক্রিকেটের কোনো কালচার নেই। এই দলের মধ্যে দোকানের কালচার, এমপি হওয়ার কালচার, এই দোকানের মধ্যে ব্যবসায়ী হওয়ার কালচার, এই দোকানের মধ্যে ওই যে মাঠের মধ্যে মানে তথাকথিত বন্দিগি জীবনযাপনের কালচার, ক্রিকেটের কোনো কালচার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।